নবাবদের শহর নবাবগঞ্জ। নবাবগঞ্জের কলাকোপা হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরী। প্রাচীন ঐতিহ্য বর্ণিত এই নগরী এখন হয়ে গেছে একটি গ্রাম। এই গ্রামের প্রতিটি রাস্তা এবং প্রতিটি মোড়েই আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রাচীন ঐতিহ্য এবং তার নিদর্শন। আমার এই ভিডিওতে আমি দেখাবো জজবাড়ি, উকিলবাড়ি, আনন্দ কুটির এবং কুকিলবাড়ি বাসভবন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং নিজের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি এমদাদ আপনাদেরকে আজকে নবাবগঞ্জ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি নবাবগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখব এবং সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন একসাথে দেখা যাক। শুরুতে আমরা জেনে নেই নবাবগঞ্জ কিভাবে যাব। নবাবগঞ্জ যেতে হলে ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া মার্কেট অথবা গোলাপশাহ মাজারের সামনে থেকে নবকলি, জয়পাড়া, মৈনঘাট নামে একাধিক বাস আধা ঘন্টা পর পর নবাবগঞ্জ, দোহার, মৈনঘাট, বান্দুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি এই বাসগুলার যে কোনো একটাতে করে চলে আসতে পারবেন নবাবগঞ্জ। আমি যেহেতু সাভার থাকি, আমি সাভার থেকে প্রথম গিয়েছিলাম হেমায়েতপুর। হেমায়েতপুর থেকে 140 টাকায় সিএনজিতে করে আমি চলে যাই নবাবগঞ্জ। গ্রামের সুন্দর রাস্তা দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে হেমায়েতপুর থেকে সিএনজিতে করে নবাবগঞ্জ আসতে। তো আমি এখন আছি নবাবগঞ্জ অটো স্ট্যান্ডে বা সিএনজি স্ট্যান্ডে। যেহেতু কলাকোপাতে গেলে খাবার পাওয়া যাবে না দুপুরের, তাই আমি খাবারটা নবাবগঞ্জ বাজার থেকে খেয়ে নিলাম। আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আপনি নানান ধরনের ভর্তা, ভাজি সহ মাছ মাংস দিয়ে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। খাবার খেয়ে আমি 10 টাকায় অটোতে করে কলাকোপার উদ্দেশ্যে রওনা করলাম। নবাবগঞ্জ ভ্রমণের শুরুটা করতেছি নবাবগঞ্জের বিখ্যাত জমিদার বাড়ি ব্রোজ নিকেতন দিয়ে বা জজবাড়ি নামে। এই জজবাড়ি নামে এলাকার মানুষ বা বাংলাদেশের মানুষ এটাকে সবচেয়ে বেশি চিনে। তো এই জমিদার বাড়িটি প্রায় 200 বছরের পুরনো। 1800 সনের শুরুর দিকে জমিদার ব্রোজন সাহা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন নিজের বসবাসের জন্য এবং এটা নাম দেয় ব্রোজ নিকেতন। পরবর্তীতে 1980 সনের দিকে বাংলাদেশের বিখ্যাত বিচারক আবুল হোসেন এই জমিদার বাড়িটি ক্রয় করে নেন এবং এটার পরবর্তী নাম হয় জজবাড়ি। দেখুন প্রায় 200 বছর আগে কতটা রুচিশীল ছিল তারা, কত সুন্দর তাদের স্থাপত্য শৈলী, দেখলে এখনও চোখ জুড়িয়ে যায়। এই বাড়িটা নির্মাণে ফলো করা হয় ব্রিটিশ নকশা এবং ইউরোপীয় শিল্পকর্ম। দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। বাড়ির সামনেই এই সুন্দর ফুলের বাগিচা দেখে যে কারোর নজর আটকে যাবে। কত সুন্দর তৈরি বা সৃষ্টি তাদের, যেই নকশাগুলা এখনও আমরা দেখলে অবাক হয়ে যাই, অবাক হয়ে দেখি আসলে কত সুন্দর, কত রুচিশীল ছিল তারা। আমরা নিজেদেরকে আধুনিক স্মার্ট বলি, অথচ প্রায় 200 বছর আগে আমাদের চেয়ে কত বেশি আধুনিক এবং কত বেশি স্মার্ট তারা ছিল। দেখুন বাড়ির সামনে কত সুন্দর ফুলের বাগিচা, ফুলের বাগান, নানান রকমের ফুল স্বাদ এবং ফুলের বাগানে হেঁটে যাওয়ার জন্য কত সুন্দর রাস্তা। আসলে এই সৃষ্টি বা এই রুচি দেখে তাদের চোখ এড়িয়ে যাওয়া আসলেই খুবই কষ্টসাধ্য। মনে হয় যে কত বছর আগের মানুষ তারা, অথচ কত সুন্দর ছিল তাদের রুচি। এত সুন্দর রুচি বা এত আধুনিক চিন্তা এখন আমাদের নেই। জমিদার বাড়ির পশ্চিম পাশ দিয়ে এই যে ভিতরে পিছনে যাওয়ার রাস্তায় যে সারি সারি সুপারি গাছ,
সুপারি গাছের সারি সুন্দর করে সিরিয়াল করে লাগানো, আর বিভিন্ন ফল গাছ। তো পুরা জমিদার বাড়ির পিছন সাইড সবগুলাই আর কি বিভিন্ন ফলের গাছ দিয়ে ভরপুর। দেখেন কাঁঠাল, জাম্বুরা, বরুই, মানে আম, মানে যত রকমের ফল আছে সব রকমের ফল গাছই আছে এই জমিদার বাড়ির এই পিছনের বাগানের অংশটাতে। জমিদার বাড়ির একদম শেষ প্রান্ত মানে পিছনে এই ছোট পুকুর, ঘাটলা বাঁধানো আছে। এগুলো সবই পরবর্তীতে আর কি সংস্কার করা হয়। জমিদার বাড়ির ঠিক পিছনে আছে এরকম ছোট ছোট এই যে দুইটা ঘর, ওই যে ওই একটা আর এই একটা। তো এগুলাতে সম্ভবত তাদের যারা কর্মচারী আছিল সম্ভবত হয়তো তারা বসবাস করত, কিংবা যে পরবর্তীতে এগুলা আধুনিকভাবে সংযোজন করা হয়। সম্ভবত তাদের গেস্ট অথবা তাদের যারা কর্মচারী ছিল তাদের বসবাসের জন্য এই বাড়ি ছিল। সম্প্রতি কিছুদিন আগে এই জমিদার বাড়িটিতে একটা নাটক মানে অভিনয় করা হয়, নাটক চিত্রায়ন করা হয়। মনদুয়ারি, অপূর্ব এবং নিহার যে নাটকটা, তো ওই নাটকটা তৈরি করার পরে মোটামুটি এই জমিদার বাড়িটি আরেকটু মানুষের কাছে মানে পরিচিতি পায়। তো অনেকেই এখন বিভিন্ন জায়গা থেকে এই জমিদার বাড়িটি দেখতে ছুটে আসে, কিন্তু এই জমিদার বাড়িতে এখন মানে সবার মানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তো আমরা রিকোয়েস্ট করে একটু ঢুকছি, কিন্তু ওই জমিদার বাড়ির মানে অন্দরমহলে বা ভিতরে যাওয়া নিষেধ, বা ভিতরে যাওয়া যায় না। তো এখানে মানে আসলে মানে অনুমতি নিয়ে আসতে হবে, আর ভিতরে সবার জন্য এখানে মানে প্রবেশ নিষেধ। জজবাড়ির পাশেই আছে উকিল বাড়ি। এটাও জমিদার থেকে মানে জমিদারদেরই অংশ ছিল বা জমিদারদের বাড়ি ছিল। তো এই জমিদার বাড়িটিও ওই পাশের যে জজ বাড়ি, এই জজ সাহেবের যে কাকা আবুল হাশেম সাহেব, আবুল হাশেম উনি একজন অ্যাডভোকেট ছিলেন। তো উনি জমিদারদের থেকে এই বাড়িটি আবার কিনে নেন। তো এখন আমরা আছি উকিল বাড়ির সামনে, আর এটা হচ্ছে উকিল বাড়ির সামনের গেট। আর এই যে দেখেন উকিল বাড়ি। তো এই উকিল বাড়ি যেহেতু এখন একটা ক্যাফে, তো ওই ক্যাফের বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে শিশুদের জন্য, খেলার সামগ্রী। এই যে দেখেন বিভিন্ন খেলার সামগ্রী। আর ওই যে এটা হচ্ছে উকিল বাড়ি, এটার বর্তমান মালিক এই জজবাড়ির যে মালিক তার চাচা আবুল হাশেম, উনি একজন অ্যাডভোকেট ছিলেন, মানে উকিল ছিলেন আর কি। শিশুদের বিনোদনের জন্য কত সুন্দর সুন্দর রাইড এখানে রাখা দেখুন। পাশাপাশি বড়দের বিনোদনের জন্য যাবতীয় সব কিছুই আছে। এটা যেহেতু একটা ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়ার মালিক তার মতো করেই এটা সাজিয়েছে। উকিল বাড়ির ঠিক সামনেই আছে এই দৃষ্টিনন্দন পুকুর। পুকুরে সুন্দর করে একটা ঘাটলা বাঁধানো আছে। উকিল বাড়িতে এখনো জমিদার বাড়ির মানুষ থাকে, যার কারণে এই উকিল বাড়ির কোনো কিছুই ধরা যায় না, ছোঁয়াও যায় না, দূর থেকেই দেখতে হয়। উকিল বাড়ি থেকে আপনি রাস্তা পার হয়ে এপার আসলেই ঠিক অপোজিটেই দেখবেন আরেকটি জমিদার বাড়ি, পুরাতন আনন্দ কুটির। তো এখন আমরা যাব আনন্দ কুটিরটা একটু দেখতে, যদিও কোনো বাড়ির ভিতরে যাওয়া যায় না, সব বাড়ি বাইরে থেকে দেখতে হয়। তো এখন আমরা এই বাড়িটাতে যাবো, যাই দেখি ভিতরে যাওয়া যায় কিনা। এখন আমি আছি আনন্দ কুটির সামনে। এটা হচ্ছে আনন্দ কুটির। প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ফ্যামিলি থাকে, যারা পরবর্তীতে এই বাড়ি কিনে নিছে তারা থাকে, যার কারণে ফ্যামিলি থাকার কারণে যে বাড়ির ভিতরে যাওয়া যায় না। আনন্দ কুটিরে কতই না আনন্দ ছিল একটা সময়। শিশুদের হই হুল্লোড়, বড়দের আনন্দের হাসি ঠাট্টা সবই ছিল এই আনন্দ কুটিরে। এখন যেন কালের বিবর্তনে একটি ভাঙা বাড়ি হিসেবেই দাঁড়িয়ে আছে, যার সাক্ষী এই লোহার কারুকাজ খচিত দৃষ্টিনন্দন পিলারগুলো, যা বলে দেয় এই বাড়ির উত্থান এবং পাথানের গল্প।
এই দরজার ভিতর দিয়ে এই বাড়ির ভিতরে যাওয়া যায়, তো দেখি একটু ভিতরে যাওয়া যায় কিনা। যদিও এখানে এখন বিভিন্ন ফ্যামিলি বসবাস করে, যারা পরবর্তীতে জমিদারদের থেকে এই বাড়িগুলো কিনে নেয় তারা। আর এই যে ভিতর, এটা হচ্ছে জমিদার বাড়ির পিছন সাইড। আনন্দকুটির পিছন অংশ এটা দেখুন, পিছনের অংশটা কতটা জরাজীর্ণ হয়ে গেছে, কালের বিবর্তনে কতটা রং এবং জলুস হারিয়েছে আনন্দকুটির। এখন আমি আনন্দকুটির থেকে বের হয়ে আরেকটু সামনে যাব। তো সামনে গেলে আরেকটা জমিদার বাড়ি আছে মন্দিরের সামনে, তো ওই বাড়িটা তুলে ধরবো। তো চলুন আমরা ওই বাড়িতে যাই। আনন্দকুটির থেকে এখন আমি আসছি জমিদার রাধা রমন রায়ের কোকিল পেয়ারি বাসভবন বা জমিদার বাড়িতে। এই বাড়ির নকশা এবং সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। শত বছর আগে নির্মিত এই ভবনটি দেখে চোখ আটকে গেল। কত সুন্দর কারুকাজ খচিত এই ভবন তারা সেই সময় তৈরি করেছিল, যদিও কালের বিবর্তনে এটা এখন রংহীন। এখন আমি আছি জমিদার রাধা রমন রায়ের বাসভবন, বা যারা এই এলাকার মানুষ আছে তারা কুকিল পেরির বাসভবন নামে এই ভবনটাকে চিনে। তো এখন আমি আছি এই ভবনটার সামনে। এটাও ওই জজবাড়ি যখন তৈরি করা হয় সম্ভবত সেই সময়ই এই বাড়িগুলো নির্মাণ করা হয়। জজবাড়ি অনেকবার সংস্কার সংস্কার করে ঠিক রাখা হলেও এগুলো ওরকম সংস্কার করা হয় নাই, যার কারণে এগুলো এখন জজভঙ্গ হয়ে গেছে। এখনও মানুষ থাকে কিন্তু পরিত্যক্তর মতোই আর কি আছে। এটা হচ্ছে এই বাড়িতে যাওয়ার দোতলার সিঁড়ি। তো আমি দেখি এখন উপরে যাইতে পারি কিনা। যদিও পুরনো বাড়ি, এখন আমরা দোতলায় চলে আসছি। এটা এখন এই যে কলাকোপা কোকিলপেয়ারি উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষকরা আছে তাদের আবাসস্থল, এটা এখন শিক্ষকদের বাসভবন হিসেবে আছে। তো এই যে দেখুন সেই সময়ের নকশা, কত সুন্দর কারুকাজ করে সেই সময় এই বাড়িগুলা তৈরি করা হয়েছে। প্রায় 200 বছরেরও বেশি বছর বয়স এই বাড়িগুলার, এখনও কত সুন্দরভাবে মানুষকে আবাসস্থল দিয়ে যাচ্ছে। এখনও এটাতে মানুষ বসবাস করতে পারতেছে। তারপর মোর কিছুটা আছে, অনেকটা জরাজীর্ণ হয়েছে যেহেতু পুরনো বাড়ি। দেখেন নকশাগুলো কতটা অসাধারণ, অনেক সুন্দর। সেই সময় মানুষের কত রুচি। এই যে জজবাড়ি বা ব্রজনিকেতন বলি, এগুলো সবই প্রায় কাছাকাছি নকশায়, কিন্তু জজবাড়ি অনেকবার সংস্কার করা হলেও এগুলো সংস্কার করা হয় নাই, যার কারণে এগুলো আর কি অতটা চাকচিক্য নাই, অনেকটা জজভঙ্গ বা জরাজীর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ি। দেখি ছাদে যাওয়া যায় কিনা। এখন আমরা চলে আসছি ছাদে। জমিদার ব্রজন সাহা এবং রাধা রমন রায় এরা নাকি আত্মীয় স্বজন ছিল, কাকা বা ভাতিজা এরকম কিছু নাকি হবে। তো এরা একই সময় এই বিল্ডিং বা এই জমিদার বাড়িগুলো প্রতিষ্ঠিত করে প্রায় 200 বছর আগে, 1800 শতকের দিকে। এই যে এখন আমি আছি জমিদার রাধা রমন রায়ের বাসভবনের একদম ছাদে। এই যে দেখেন এটা হচ্ছে এই বাড়ির ছাদ। এখন আমি এই বাড়ির ছাদ থেকে যাব আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আপনাদের দেখাবো। এই যে দেখাচ্ছি, ছাদ থেকে দেখতে পাবেন। তো ওই জায়গাটায় সামনে যে মঠটা দেখতেছেন না, এটা হলো কোকিল পেয়ারির সমাধিসৌধ, যা পরবর্তীতে মঠ হিসেবে তৈরি করা হয়। এবং তার পিছনেই যে মাঠটা দেখতেছেন, শহীদ মিনার দেখা যায়, এটা হলো কলাকোপা কোকিল পেয়ারি হাই স্কুলের মাঠ।
এটা হচ্ছে জমিদার রাধা রমন রায়ের এবং তার স্ত্রীর সমাধি সৈধ। তো এটা পরবর্তীতে মঠ আছে, মানে মঠ হিসাবে আছে। তো এটা হচ্ছে তাদের সমাধিস্থল। এই যে এখানে একটা মূর্তি আছে, এটা নাকি 1971 সালে মানে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা এটা নাকি ভেঙে দেয়। যে উপরে দেখেন ইয়াটা মানে একদম যে মিনারের যে উপরের যে ইটা সেটাও ভেঙে দেওয়া হয়েছে। তো এই যে পাশে সম্ভবত বড়টা জমিদারের এবং ছোট যেটা ওটা ওনার স্ত্রীর সমাধিসৌধ বা এখন মঠ যেটা বলি আমরা। বাংলার ইতিহাস বহু পুরনো। বাংলার প্রতিটি প্রান্তরেই আপনি খুঁজে পাবেন বাংলার বিভিন্ন প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং তার নিদর্শন। বাংলার প্রান্তরে প্রান্তরে আপনি ঘুরে বেড়াবেন, তাহলেই বাংলার সৌন্দর্যের সাথে সাথে বাংলার ইতিহাস ঐতিহ্যেরও সাক্ষী হতে পারবেন। আমার এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমার পরবর্তী পর্বে দেখবেন আদনান প্যালেস বা আদনান প্যালেস পার্ক এবং বিখ্যাত এক দানবীর ডাকাত রাজা খেলারাম দাতার প্রাসাদ। আমার পরবর্তী ভিডিওতে আমি কলাকুপার বাকি অংশ বা বাকি ভ্রমণটুকু শেষ করব। সবাই ভালো থাকবেন ততদিন পর্যন্ত। খোদা হাফেজ।